নমস্কার। আমি ফার্স্ট মে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। আমি যেরকম বলেছিলাম এই চ্যানেলে প্রত্যেক দিন বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স দেবো আমি ডেলি ভালো ভালো সোর্স থেকে। দ্য হিন্দু কভার করবে, পিআইবি কভার করবে, বিভিন্ন অনলাইন ইন্টারনেটে যেসব ইউপিএসসি ডব্লিউবিসিএসসি সাইট আছে সেগুলো কভার করার চেষ্টা করব। তো আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি তার প্রথম টপিক হচ্ছে কমন সার্ভিস সেন্টার্স। কমন সার্ভিস সেন্টার্সকে সিএসসি হিসেবে বলা হচ্ছে শর্ট ফর্মে। এই সিএসসি গুলোর ইম্পর্টেন্স কি? এই সিএসসি গুলোর ইম্পর্টেন্স হচ্ছে এদেরকে বলা হচ্ছে কর্নারস্টোন অফ ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম। তার মানে আমরা যেটা জানি, ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম পুরো ইন্ডিয়াকে ডিজিটালাইজ করার একটা প্রচেষ্টা, সেইটার একটা পার্ট হচ্ছে এই কমন সার্ভিস সেন্টার। তো এই কমন সার্ভিস সেন্টারগুলো কি? এগুলো বেসিক্যালি অ্যাক্সেস পয়েন্ট অফ ডেলিভারি অফ ভেরিয়াস ইলেকট্রনিক সার্ভিসেস। মানে বিভিন্ন যে ইলেকট্রনিক সার্ভিসেস হয়, যেমন আমাদের এখানে হেলথ কেয়ারের কিছু ইলেকট্রনিক সার্ভিস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এডুকেশন, বিভিন্ন রকমের ভিডিও এডুকেশন মেটেরিয়াল সেগুলো অনলাইন পাওয়া যায়, বা ফাইন্যান্সিয়াল ব্যাংকের ট্রানজ্যাকশন সেগুলো যেরকম ইলেকট্রনিক করা যায়, সেই জিনিসপত্রগুলো একটা কমন জায়গা। সেগুলো কোথায় থাকবে? সেগুলো রুরাল ইন্ডিয়ায় থাকবে। অবশ্যই শহরে প্রচুর এরকম সেন্টার আছে, ঘরে ঘরেও সবার মোবাইল কম্পিউটার আছে, কিন্তু রুরাল ইন্ডিয়ায় ডিজিটাল ইন্ডিয়া ইমপ্লিমেন্ট করার জন্য এই কমন সার্ভিস সেন্টারদের তৈরি করা হয়েছে। তো এদের কাজ হচ্ছে পাবলিক ইউটিলিটি সার্ভিস, ডিসবার্সমেন্ট অফ ওয়েলফেয়ার স্কিমস, মানে যে সরকারের বিভিন্ন স্কিমগুলো আছে সেগুলো মানুষ, সে প্রান্তিক মানুষ অব্দি পৌঁছে দেওয়াই এই কাজ এই কমন সার্ভিস সেন্টারের ভায়া ডিজিটাল ইলেকট্রনিক মিডিয়াম। মানে ডিজিটাল ইলেকট্রনিক মিডিয়াম দিয়ে এরা স্কিমগুলো শেষ মানুষ অব্দি পৌঁছে দেওয়ার চেষ্টায় থাকবে। এছাড়াও হেলথ কেয়ার, এডুকেশন আর ফাইন্যান্সের দিকেও কিন্তু কাজ করা হবে। আচ্ছা, এইটা আনসার রাইটিংয়ে খুব হেল্প করতে পারে। রুরাল আরবান ডিভাইড, এটা একটা কিন্তু গ্লোবালাইজেশন আর আরবানাইজেশনের খুব ইম্পর্টেন্ট টার্ম। রুরাল আরবান ডিভাইড মানে গ্রাম আর শহরের মধ্যে যে ডিফারেন্সটা আমাদের দেশে, টেকনোলজিক্যালি হোক বা ইনফ্রাস্ট্রাকচার হোক বা ইকোনমি হোক, সেইটা যে ডিফারেন্সটা সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে এই প্রোগ্রামটা। কী করে করবে? ডিজিটাল ইনফরমেশন আর ইনফ্রাস্ট্রাকচার দেবে রিমোট এরিয়াতে। গুড গভর্নেন্স, গভর্নেন্স মানে হচ্ছে সরকারের যে বিভিন্ন স্কিম, সরকারের যে বিভিন্ন প্রকল্প, সরকারের যে বিভিন্ন ফেসিলিটি সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ডিজিটালি বিভিন্ন রুরাল গ্রামে। ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে যে আজকে আমাদের হাতে ডিজিটাল বা আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির জন্য যে এত আমরা পাওয়ারফুল, এই ভিডিওটাও আপনারা দেখছেন ইন্টারনেটের জন্যই। তো সেইটার জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে আমাদের জীবনে। বাড়িতে বসেই আমি নিউজ পেপার ছাড়াই কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপেয়ার করতে পারি, বা বিভিন্ন রকমের লেসন দেখতে পারি, বা ব্যাংকের কাজ করতে পারি, বা শেয়ার মার্কেটের কাজ করতে পারি। তো সেটা এক ধরনের ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। সেইটা রুরাল পয়েন্টস অব্দি পৌঁছে দেওয়ার কাজ কমন সার্ভিস সেন্টারদেরই দেওয়া হয়েছে। এটা পার্ট অফ ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান। ই গভর্নেন্স মানে হচ্ছে যে গভর্নেন্স ইনভলভ করে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ামকে, মানে কম্পিউটার, ইন্টারনেট, ফোন, স্মার্টফোন এইসবকে ইনভলভ করে, সেই গভর্নেন্সকে বলা হচ্ছে ই গভর্নেন্স। তো সরকার একটা ই গভর্নেন্স প্ল্যান করেছে যাতে শেষ মানুষ অব্দি এই এই সরকারের সুবিধা পৌঁছয়। Consumers can now go online and order from village scale entrepreneurs via apps, and these village scale entrepreneurs can give delivery of goods to consumers. মানে এর মানেটা হচ্ছে এই যে করোনা ভাইরাসের লকডাউনের কারণে জিনিসপত্র এখন দুর্লভ হয়ে যাচ্ছে এবং দোকান বাজার এগুলো অনেক জায়গায় বন্ধ করা হয়েছে। তো সরকার কি করেছে? সরকার একটা অ্যাপ বানিয়েছে, সেগুলো যে সব ভিলেজ স্কেল মানে গ্রামে যারা সব দোকানদার আছে সেই তাদের ফোন ইনস্টল করে দেওয়া হয়েছে। তারা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে তারা কিন্তু অনলাইন অ্যাপেই অর্ডার নিচ্ছে এবং সেগুলো বাড়ি বাড়ি সরবরাহ করছে। তাতে করোনা ভাইরাস প্যান্ডেমিক হওয়ার চান্স কমছে এবং লকডাউনটাও সফল হচ্ছে। এটা কি এনশিওর করছে? ফ্রি ফ্লো অফ গুডস। ফ্রি ফ্লো অফ গুডস মানে বুঝতেই পাচ্ছেন যে বিভিন্ন যে গুডসগুলো নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র ঘরে ঘরে পৌঁছে দিতে হেল্প করছে। তার মানে ডিজিটালি আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার একটা ফ্যাক্ট,
বেসড বা এমসিকিউ বেসড ফ্যাক্ট, সেটা হচ্ছে ব্যাংক অফ স্কিমস তৈরি করেছে কি, ব্যাংক অফ স্কিমস আইডিয়াস অ্যান্ড ইনোভেশন। এটা কে তৈরি করেছে? এমএসএমই ইন্ডাস্ট্রি। এমএসএমই মানে আপনারা নিশ্চয়ই জানেন, মাইক্রো স্মল মিডিয়াম স্কেল ইন এন্টারপ্রাইজেস, তার যে মিনিস্ট্রি, তারা কিন্তু এটা করেছে কিসের জন্য? ক্রাউড সোর্সিং, মানে বিভিন্ন লোকের আইডিয়াকে এক জায়গায় জড়ো করার জন্য, আর সেই আইডিয়াগুলোকে রেট করার জন্য কিন্তু এই ওয়েবসাইটটা চালু করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ব্যাংক অফ স্কিমস আইডিয়াস অ্যান্ড ইনোভেশন। আচ্ছা, এবার নেক্সট যাই আমরা পরের টপিকে, সেটা হচ্ছে ওপেন বাজেট সার্ভে। ওপেন বাজেট সার্ভে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন করছে, যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ। তো এদের কাজ কি? এরা বিভিন্ন দেশের বাজেট ডকুমেন্টস আর বাজেট প্রসিডিওরটা অ্যানালাইজ করে। এরা 117টা দেশের বাজেট ডকুমেন্ট অ্যানালাইজ করেছে, এবং গভর্নমেন্টের ফাংশনিং রিগার্ডিং দ্য বাজেট, মানে গভর্নমেন্ট বাজেটটা কীভাবে বানালো এবং কীভাবে পেশ করলো, এবং গভর্নমেন্ট তার সিটিজেনদের কাছে কী করে বাজেটের সব প্রমিস পৌঁছে দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু এরা কাজ করে। আচ্ছা, তো এরা বেসিক্যালি রেট করে লেভেল অফ ট্রান্সপারেন্সি, মানে কতটা স্বচ্ছতার সাথে গভর্নমেন্ট কিন্তু বাজেটের কাজ করছে, এবং সেটা স্কোর দেয় 0 থেকে 100-এর মধ্যে একটা স্কোর দেয়। 0 থেকে 100-এর মধ্যে একটা স্কোর দেয়, আর বেসড অন দ্য নাম্বার অফ ডকুমেন্টস, ডিটেলস, আর সেটা কতটা পাবলিকের সাথে শেয়ার করা হয়েছে তার বেসিসে। এতে কি হয়? ট্রান্সপারেন্সিও থাকে, অ্যাকাউন্টেবিলিটিও থাকে। মানে ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, মানে গভর্নমেন্ট কী করছে না করছে প্রত্যেক মানুষ যেন জানতে পারে সেই দেশের। অ্যাকাউন্টেবিলিটি মানে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে ভালো করে বাজেটটা প্রেজেন্ট করা লোকজনের কাছে, এবং বাজেটের প্রত্যেকটা সুযোগ সুবিধা তাদের সবার কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, ইন্ডিয়া র্যাঙ্ক করেছে এর মধ্যে 53, 117টা দেশের মধ্যে 53 র্যাঙ্ক করেছে ইন্ডিয়া, মোটামুটি পজিশন। ইন্ডিয়া স্কোর 100-এর মধ্যে 49, এটা কিন্তু অ্যাভারেজ স্কোর 45-এর থেকে বেশি। আচ্ছা, এরা কি কি সাজেশন দিয়েছে? সাজেশন দিয়েছে লোকজনের পার্টিসিপেশন বাড়াতে হবে বাজেট করার সময়, এবং ইউনিয়ন গভর্নমেন্টকে কিন্তু প্রি বাজেট একটা ডকুমেন্ট বানাতে হবে। সেই প্রি বাজেট ডকুমেন্টের স্ক্রুটিনি আর ডিসকাশন আনতে হবে পার্লামেন্টে, তারপর অরিজিনাল বাজেটটা পেশ করতে হবে, যাতে ট্রান্সপারেন্সি বাড়ে। তো বাজেট নিয়ে কিছু তথ্য আমরা দেখে নিই। আচ্ছা, আমরা সবাই জানি বাজেট যেটা হয় সেটাকে কে প্রেজেন্ট করে? আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি, তাই তো? তো ফাইন্যান্স মিনিস্ট্রি, এটা কি কনস্টিটিউশনাল অব্লিগেশন? একদম, এটা একটা কনস্টিটিউশনাল অব্লিগেশন। কনস্টিটিউশনাল অব্লিগেশন বলতে আমরা কি বুঝি? বাজেটের মেনশন কনস্টিটিউশনে আছে, এবং তার তিনখানা ডকুমেন্ট হয়, যেটাকে একটা ডকুমেন্টকে বলি আমরা এএফএস, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 112 নম্বর আর্টিকেলে এটা মেনশন করা আছে। অ্যাপ্রোপ্রিয়েশন বিল, আর ফাইন্যান্স বিল। এটা খুব সম্ভবত 114, আর এটা খুব সম্ভবত 265 আর্টিকেলে বলা আছে। একটু চেক করে নেবেন, যতদূর আমার মনে পড়ছে এতটাই। তো প্রথমে এবার প্রত্যেকটা ডকুমেন্ট একটা একটা করে আসি। প্রথমেই আসি হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কী থাকে? আগের বছরে যত রেভিনিউ আর এক্সপেন্ডিচার, এটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বুঝতেই পারছেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কথাটার মানে হচ্ছে যে কত রেভিনিউ আর কত এক্সপেন্ডিচার করেছে গভর্নমেন্ট লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে, সেটার একটা হিসেব। আচ্ছা, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। এবার আপনারা জানেন যে অ্যাপ্রোপ্রিয়েশন বিল মানে, যদি না জেনে থাকেন, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল হচ্ছে গভর্নমেন্টের যে বিভিন্ন ফান্ড আছে সে তার থেকে যে টাকা এক্সপেন্ডিচার করা হয় বা খরচা করা হয়, সেই খরচা করার পারমিশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিলে পায় সরকার। এবার সরকারের কী কী ফান্ড আছে তো আপনারা জানেনই। গভর্নমেন্টের তিনটে বড় বড় ফান্ড আছে। এক হচ্ছে কনসলিডেটেড, এক হচ্ছে কন্টিনজেন্সি, আর এক হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট।
তো কনসলিডেটেড ফান্ডের থেকে আর পাবলিক অ্যাকাউন্ট থেকে যে এক্সপেন্ডিচার করবে, এই দুটোর থেকে যে এক্সপেন্ডিচার করবে সেটা করতে হবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন বিলের মাধ্যমে। আচ্ছা, আর এই কন্টিনজেন্সিতে তো আপনারা জানেন কন্টিনজেন্সি কার হাতে থাকে, প্রেসিডেন্টের হাতে। তো এই গেল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল, বেসিক্যালি কোন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া আর পাবলিক অ্যাকাউন্ট থেকে খরচা করার পারমিশন নিতে হয় পার্লামেন্টের থেকে প্রত্যেক বছরের জন্য এক্সপেন্ডিচার দেখিয়ে বাজেটে, সেটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল। আর ফাইন্যান্স বিল, যে সরকার যে বিভিন্ন ট্যাক্স লাগু করে তার সিটিজেনদের উপর, সেটা ইনকাম ট্যাক্স হতে পারে, সেটা সেল, এখন যেটা জিএসটি রেট, সেইগুলোর ট্যাক্সেশনের পারমিশন বেসিক্যালি বলতে পারি আমরা এটাকে, ট্যাক্সেশনের পারমিশন। তো এটা মোটামুটি বাজেটের একটা ওভারভিউ গেল। তো নেক্সট টপিকে চলে আসি, ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন রিপোর্ট। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন জিনিসটা যদি আপনারা না জেনে থাকেন সেটার ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিই। এখানে ইনভেস্টমেন্ট হবে কিসের ওপর? অবভিয়াসলি নাম দেখে বুঝতে পারছি ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচারের উপর। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচারের উপর কোন কোন সেক্টরে এরা প্রায়োরিটি দেবে? এনার্জি সেক্টর, রোড সেক্টর, রেলওয়েজ আর আরবান ডেভেলপমেন্ট। এবার আপনাকে জানতে হবে যে এটা কত টাকার একটা প্রজেক্ট। 11 লক্ষ কোটি, মানে 11, এরপর কিন্তু ল্যাক আছে, তারপর ক্রোড, তাহলে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে একটা টাকার দরকার। তো এই পুরো টাকাটা কে দেবে? টাকাটা ভাগ করে দেওয়া হবে, সেন্টার দেবে 39%, স্টেট দেবে 40%, আর প্রাইভেট থেকে আমরা 21% তুলবো। তো এটা কিন্তু পুরোপুরি মানে ফুল গভর্নমেন্ট ফান্ডেড কিন্তু এটা নয়, এটা কিন্তু আমাদের প্রাইভেট এন্টিটি, মানে প্রাইভেট পাবলিকের একটা কনসেপ্ট কিন্তু চলে আসছে এখানে। আচ্ছা, তো এখানে রিপোর্ট কি বলছে যে গ্রিনফিল্ড আর ব্রাউনফিল্ড মানে হচ্ছে, গ্রিনফিল্ড মানে হচ্ছে একদম নতুন প্রজেক্ট, পুরোপুরি নতুন প্রজেক্ট, আর ব্রাউনফিল্ড মানে হচ্ছে আগের প্রজেক্ট ভালো করা, আগেরটার ইমপ্রুভমেন্ট করা। আচ্ছা, তো এই রিপোর্টে কি অ্যাগ্রেসিভ অ্যাসেট সেলস, মানে যে অ্যাসেট আছে গভর্নমেন্টের সেগুলোকে, যেগুলো অদরকারি আছে সেগুলোকে ইমিডিয়েট সেল করার একটা ব্যাপার আছে। অ্যাসেটটাকে মানিটাইজ করতে হবে, মানে কত ভ্যালু সেটা কীভাবে সেল করবে সেটা। স্ট্রেংথেনিং অফ মিউনিসিপাল বন্ডস, বন্ডস মানে কিন্তু এখানে সম্পর্কের কথা বলছে না, মিউনিসিপ্যালিটি কিন্তু বন্ড নিজেরাও ইস্যু করতে পারে পয়সা তোলার জন্য। আপনারা ইকোনমির বেসিক কনসেপ্ট জানলে বুঝতে পারবেন যে বন্ড বলতে কি। বন্ড বেসিক্যালি একটা লোন ইনস্ট্রুমেন্ট, তাই তো, যেটা রেসপেক্টে একটা ইন্টারেস্ট পে করতে হয় তাতে। তো এই মিউনিসিপাল বন্ডের কন্ডিশন কিন্তু ইমপ্রুভ করতে হবে এই রিপোর্ট বলছে। এছাড়া অ্যাসেট সেলস আর অ্যাসেট মনিটাইজেশন করতে হবে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন প্রজেক্টটা, এই 111 লক্ষ কোটি টাকার প্রজেক্টটা সাকসেসফুল করতে গেলে। তো এখানে একটা বলে দিই, এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের, ইকোনমিক অ্যাফেয়ার্সের, ফাইন্যান্স মিনিস্ট্রির ইকোনমিক অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্ট যেটা, তার সেক্রেটারি উনি কিন্তু একজন বাঙালি, মিস্টার অতনু চক্রবর্তী। উনি কিন্তু এই রিপোর্টটা দিয়েছেন, ওনার টাস্ক ফোর্সটাই কিন্তু এই রিপোর্টটা প্রেজেন্ট করেছে। আচ্ছা, লাস্টে চলে আসি জিআই ট্যাগ। তো জিআই ট্যাগ আপনারা জানেন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ট্যাগ। কয়েকটা নতুন রেসিপিয়েন্ট হয়েছে, সেটা হচ্ছে মণিপুরি কালো রাইস। কালো রাইসটা অ্যান্থোসায়ানিন পিগমেন্টের জন্য হয়। তারপর আছে হচ্ছে এই যে তামিলনাড়ুর পুরিল পাট্টি কাদালাই মিঠাই, এটা হচ্ছে বাদাম চাক টাইপের একটা মিষ্টি তামিলনাড়ুর। এখানে থামবারামি রিভার ওয়াটার ইউজ করে বানানো হয়। আর এছাড়া গোরখপুরের টেরাকোটা ফিগার কিন্তু তিনটে জিআই ট্যাগ পেয়েছে এবছর। জিআই ট্যাগের ব্যাপারে যদি না জানেন তাহলে এগুলো বেসিক্যালি এগ্রিকালচার, ন্যাচারাল বা ম্যানুফ্যাকচার্ড, হ্যান্ডমেড, ইউজুয়ালি হ্যান্ডমেড বা টেক্সটাইল, এইসব রিলেটেড প্রোডাক্টেই দেওয়া হয়। এটা স্পেসিফিক কোনো একটা লোকেশনে জিনিসকে দেওয়া হয়, যেমন ফার্স্ট জিআই ট্যাগ পেয়েছিল কিন্তু দার্জিলিংয়ের চা। নো আদার প্রডিউসার ক্যান মার্কেট আন্ডার দ্যাট নেম। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানেটা হচ্ছে যে যদি দার্জিলিংয়ের চা জিআই ট্যাগ পায়, দার্জিলিংয়ের চা যদি
দার্জিলিং টি যদি জিআই ট্যাগ পায়, তাহলে অন্য কেউ দার্জিলিংয়ের টির নাম করে চা বেচতে পারবে না। শুধু দার্জিলিংয়ের টি এর যেসব কোম্পানি জিআই ট্যাগ পেয়েছে তারাই দার্জিলিং টি কিন্তু বিক্রি করতে পারবে। এতে কি হবে, এতে জিনিসটা ইউনিক কোয়ালিটিও থাকবে, ইউনিকনেসও মেনটেন হবে। আচ্ছা, এটা কি মনিটর করে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রিপস, যারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি সার্ভিস, আর জিআই অফ গুডস অ্যাক্ট ইন্ডিয়ার মধ্যে এটাও রেগুলেট করে। তো এই গেল মোটামুটি আজকে কারেন্ট অ্যাফেয়ার। শুধু আর একটাই ফ্যাক্ট আছে, হেজবোল্লাহ বলে একটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে একটা শিয়া পলিটিক্যাল পার্টি, তাদেরকে কিন্তু টেররিস্ট ডিক্লেয়ার করেছে জার্মানি, কারণ এদের ইরানের সাথে টাই আপ ছিল, যারা কিন্তু টেররিস্ট অ্যাক্টিভিটি করছিল। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই মোটামুটি। যদি আপনাদের ভালো লেগে থাকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের এপিসোডটা, তাহলে প্লিজ লাইক করুন। আমি প্রত্যেকদিন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আনছি বাংলা এক্সপ্লেনেশন সমেত। লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।